আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বৈশাখের কাঠফাঁটা রোদে কিলোমিটারের বেশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেলের অপেক্ষা। রাজধানীতে মোটরসাইকেল সহ গাড়ি চালকদের এটাই এখন নিত্যদিনের সূচি। তেল সংগ্রহে ঢাকায় পেট্রোল পাম্পগুলোর সামনে আজও মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। রাজধানীর অধিকাংশ পাম্প গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের সংযোগস্থলে থাকায় জ্বালানি নিতে আসা গাড়ির লাইন সরাসরি সড়কে উঠে যায়। ফলে আশপাশের পুরো এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে দুর্ভোগ চরম আকার ধারণ করে। তেলের সংকটের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে পরিবাগ মেঘনা পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে কিনা, সংকটের বিষয়ে কি বলছে পাম্প কর্তৃপক্ষ, জানাবেন? জি সিনথিয়া, যেমনটি বলছিলেন যে পেট্রোল পাম্পগুলোতে চলছে ভয়াবহ অস্থিরতা। আমরা যে পেট্রোল পাম্পটিতে এই মুহূর্তে রয়েছি সেটি মেঘনা মডেল ফিলিং স্টেশনে। আমরা যদি এখানে একটু দেখাই যে এই ফিলিং স্টেশনের এক পাশ দিয়ে ঢুকছে সাধারণ চালকরা, অর্থাৎ যারা সাধারণ চালক রয়েছেন তারা এক পাশ দিয়ে ঢুকছেন এবং অন্য পাশ দিয়ে ঢুকছে ভিআইপি চালকরা। ভিআইপি বলতে যেটা বোঝানো হচ্ছে মূলত সরকারি কর্মকর্তা বা জরুরি সেবায় যারা দায়িত্বে রয়েছেন সেই ব্যক্তিদেরই গাড়িগুলো ঢুকছে। মূলত এই দুটো গাড়ি ঢোকা নিয়ে চলছে এখানে অস্থিরতা এবং ক্ষণে ক্ষণে অস্থিরতা, অর্থাৎ সাধারণ চালকদের সাথে ভিআইপি চালকদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আপনাকে যদি জানিয়ে রাখি, এখন থেকে মাত্র 5 মিনিট আগে এখানে একজন ভুয়া পুলিশ সদস্য আটক হয়েছে এবং তিনি মূলত একটি ভুয়া পুলিশ কার্ড বানিয়ে ভিআইপি পাস দিয়ে প্রবেশ করে তেল নিতে চেয়েছিল এবং পুলিশের জেরার মুখে তিনি সেটি প্রমাণ করতে না পারার কারণে তাকে আটক করা হয়েছে। সর্বশেষ যেটা জানতে পেরেছি, তার নাম শাহিন এবং তিনি কাঁটাবনে মার্কেটে চাকরি করেন। এর আগে তিনি এভাবেই পুলিশ পরিচয় দিয়ে নিজস্ব একটি আইডি কার্ড ব্যবহার করেই এই তেল নেওয়ার কাজ করছিলেন। আমরা যখন এইখানে এই তথ্যটি জানাচ্ছি, ঠিক পাশের পদ্মা অয়েল কোম্পানির ডিলার পয়েন্ট পূর্বাচল ট্রেডার্সে কিন্তু কোনো তেল নেই, অর্থাৎ সর্বশেষ তাদের 13 তারিখে বিকেলে 9,500 লিটারের একটি অকটেন এবং পেট্রোলবাহী ট্যাঙ্কার এসেছিল এবং সেই তেল তার পরের দিন বিকেলে সন্ধ্যার পরেই শেষ হয়ে যায়, অর্থাৎ তারপরে থেকে আজ 2 দিন কিন্তু তাদের কোনো তেল নেই। তারা যেটি জানিয়েছে, আজকে বিকেলের পর আবার এক ট্যাঙ্কি তেল আসার কথা রয়েছে এবং 9,500 থেকে 10,500 বা যে কোনো এই পরিমাণ তেলটাই আসবে এবং সেটাও 2 থেকে 3 দিনের জন্য দেওয়া হবে, কিন্তু তাদের এই তেলটি মূলত একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সেখানে গ্যাস পাওয়া গেলেও সিএনজির গ্যাসের চাপ কম রয়েছে। তবে এই যখন পরিস্থিতি, তখন একটা কথাই বারবার ঘুরে আসছে যে কেন এই সংকট, এবং এই সংকটের জন্য মূলত ত্রিমুখী পরিস্থিতিকে বিরাজমান করছে। এর মধ্যে একটি হচ্ছে তেলের যে একটি সংকট রয়েছে সেটা চিরন্তন সত্য, আর সেই সংকট থেকে উত্তরণের জন্য সরকারের থেকে আনুপাতিক হারে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ গত বছরের এপ্রিল মাসে একটা পেট্রোল পাম্পে। ধন্যবাদ। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের জন্য ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। অবৈধ মজুত ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চুয়াডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি মজুত করা 1,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালী সদরে বসতবাড়িতে লুকিয়ে রাখা 1,200 লিটার পেট্রোল সহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। 3টি প্রতিষ্ঠানকে 85,000 টাকা জরিমানা করা হয়েছে বরিশালের বাবুগঞ্জে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল 4টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেবেন তিনি। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও এবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহিরিন চৌধুরীকে মরণোত্তর পদক দেওয়া হবে।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দেওয়া হয়। আন্তালিয়া কূটনীতি ফোরামে যোগ দিতে আজ সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 3 দিনের এই আন্তর্জাতিক ফোরামে অংশ নিয়ে তিনি বৈশ্বিক কূটনৈতিক ইস্যু, আঞ্চলিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন। ফোরাম শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতা বিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দেশে হামের প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। গত 1 মাসে প্রায় 200 শিশুর মৃত্যু জনমনে বাড়িয়েছে উৎকণ্ঠা। প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর আসছে বিভিন্ন জেলা থেকে। সরকার টিকাদান কর্মসূচি শুরু করলেও তা এখনও সীমিত পরিসরে থাকায় অনেক শিশু রয়ে গেছেন ঝুঁকির মধ্যে। এছাড়া জেলা পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় স্বজনদের ছুটতে হচ্ছে ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত 1 মাসে নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ মিলিয়ে 198 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক 166 জন এবং নিশ্চিত হামে মারা গেছে 32 জন। সে সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 12,318 শিশু। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, হাসপাতালে হামের রোগীর চাপ কেমন দেখছেন, আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বজনদের প্রতিক্রিয়া কি? সিদ্ধি, আপনি যেমনটি বলছিলেন, দিন যতই গড়াচ্ছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বেড়েই চলছে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, এখানকার যারা দায়িত্বরত চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 6 মাস পর্যন্ত যে শিশুরা রয়েছে যারা বিশেষ করে মায়ের দুধ পান করেন না, বাহিরের কোনো কৃত্রিম কোনো দুধ পান করেন, তারাই কিন্তু বেশিরভাগ হামে আক্রান্ত হচ্ছেন এবং তাদের ঝুঁকিটা বেশি থাকছে। যারা মায়ের দুধ পান করছেন তাদের কিন্তু হামে আক্রান্ত হলেও তাদের ঝুঁকিটা কিছুটা কম। এবং তারা আরেকটি বিষয়ে আমাদেরকে জানালেন যে গ্রামীণ পর্যায়ে যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য অবকাঠামো যদি গঠন না করা যায়, সেক্ষেত্রে কিন্তু রাজধানীর যে হসপিটালগুলো রয়েছে বা বিশেষায়িত হাসপাতালগুলো রয়েছে, এসব হাসপাতালের উপরে কিন্তু উপর্যুপরি চাপ তৈরি হয়। এই ধরনের যখন কোনো সংক্রামক ব্যাধির দেখা দেয় তখন কিন্তু রাজধানীর যে বিশেষায়িত হাসপাতালগুলো রয়েছে এর উপরে কিন্তু সম্পূর্ণ চাপটা আসে। তো এক্ষেত্রে বেরিয়ে আসার জন্য এবং দেশের নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু চিকিৎসকরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করে সেখানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের উপরে জোর দিয়েছেন। এবং তারা আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছে যে সীমিত পরিসরে যেটা হামের টিকা, রুবেলার টিকা কার্যক্রম চলমান রেখেছিল, সরকার উদ্বোধন করেছে এবং সেটা 20 তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে এখানে টিকাদান কর্মসূচিটা শুরু হবে। এবং টিকাদান কর্মসূচিটা পুরোপুরি শুরু হলে সেক্ষেত্রে যে হামের যে রোগ, নতুন করে যে শিশুরা যে রোগী আক্রান্ত হচ্ছে, এই আক্রান্তের পরিমাণটা কমে আসবে বলে তারা ধারণা করছে। এখন পর্যন্ত গেল 24 ঘন্টায় এই হাসপাতালে 18 জন শিশু ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং বেশ কয়েকজন শিশু এখান থেকে তারা সুচিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রী আরও বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। আজ সকাল 10টা 33 ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে হোক, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব ওনার জনকল্যাণমুখী মানবপ্রেমী সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা
এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাসমূহে স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 51 জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 145 জন শিশু। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 33 শিশুকে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত 13 শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে ঝালকাঠিতে ক্রমেই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 19 জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, এবার রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, জেলায় হামের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সিনথিয়া, হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে মৃত্যুর মিছিল সেটি থামছে না। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় আরও একজন শিশুর মৃত্যু হয়েছে এবং আসলে এই হাসপাতালে গড়ে 15 থেকে 25 জন করে রোগী তারা কিন্তু এই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 3টি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড কিন্তু খুলে এই যারা শিশু রয়েছেন তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি জানেন যে আইসিইউ সজ্জাও সেটিও বাড়ানো হয়েছে, সেটি 12 থেকে 18 বেড করা হয়েছে। এছাড়াও আমরা যেটি আসলে চিকিৎসকদের সাথে কথা বলছি, তারা এখন যেটি তারা আসলে করছেন যে উপসর্গ দেখেই তারা শুধুমাত্র চিকিৎসা সেবা সেটি তারা দিয়ে যাচ্ছেন, কারণ হামের যে নমুনা পরীক্ষা সেটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেটি করানোর মতো যে ল্যাব সেটি আসলে এখানে নেই। ফলে কিন্তু তারা শরীরে যখন দানা দানা লালচে ভাব দেখছে অথবা শরীরে জ্বর দেখছে, তীব্র জ্বর, এছাড়াও অন্যান্য ফুসকুড়ি সহ অন্যান্য যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সেটির ভিত্তিতে আসলে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং এই যেই লক্ষণগুলোর উপসর্গগুলো যে স্যাম্পল কালেকশন অর্থাৎ যে রক্তের নমুনা সেটি WHO এর প্রতিনিধিরা বিভিন্ন ওয়ার্ড থেকে আসলে শিশুদের শরীর থেকে সংগ্রহ করছেন, এরপরে কিন্তু ঢাকায় প্রেরণ করছেন। এরপরেই 10 থেকে 15 দিন লেগে যাচ্ছে সেই নমুনাগুলি আসলে সংগ্রহ করার এখানে রিপোর্ট আসতে। এরপরেই আসলে মূলত তারা। ধন্যবাদ। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দির উপর জেরাজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বিডিআর হাসপাতালের সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলামের স্ত্রী তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন ট্রাইব্যুনালে। জবানবন্দিতে তিনি জানান, পিলখানা হত্যাকাণ্ডের সময় তার স্বামী প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি চাকরি থেকে পালিয়ে গোপালগঞ্জে আত্মগোপনে ছিলেন। পরে সেখান থেকে গুম হলে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে তার লাশ পাওয়া যায়। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের ঘটনা করায় মামলায় জুনায়েদ আহমেদ পলক ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে চতুর্থ সাক্ষ্য গ্রহণ আছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।